সুপ্রিয় বিসিএস প্রত্যাশীগণ, আপনাদের সবাইকে আমাদের প্রিলি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসের গাণিতিক যুক্তি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াসিন মিয়া। আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে আমি এমবিএ করছি এবং বর্তমানে 41তম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার থেকে আমি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট জেনারেল হিসেবে কর্মরত আছি এবং 43তম বিসিএস এ আমি বিসিএস প্রশাসন ক্যাডারে গেজেটেড। তো আপনাদের পুরো সময়টা জুড়ে আজকে আমি আপনাদের সাথে থাকবো। আমরা ঐকিক নিয়মের এর আগেও দুটো ক্লাস দেখেছি, সেখানে শ্রমিকের সংখ্যা, চৌবাচ্চা সম্পর্কিত সমস্যা, সেগুলো আমরা দেখলাম। আজকের ক্লাসটাতে আমরা মূলত দেখবো ঐকিক নিয়মের গড় বেগ, বেগ বা নদী নৌকার যে সম্পর্কিত যে সকল সমস্যা আছে সেই ধরনের সমস্যাগুলো। সো আমাদের সমস্যাগুলো যদি আমরা খেয়াল করি, যে আমাদের আসলে দুই টাইপের প্রবলেম আমরা আজকে দেখবো: দূরত্ব, বেগ ও সময় নির্ণয়, যেটা 24 বিসিএস, 20 বিসিএস, 18 বিসিএস, বিভিন্ন বিসিএস এর বিভিন্ন সময় আসছে। এছাড়া নৌকা এবং স্রোত সম্পর্কিত সমস্যা বলি, যেটা কিন্তু বিভিন্ন সময় 28, 26 বিসিএস এ আসছে। এবং এই ধরনের প্রবলেম কিন্তু যখনই আমরা ঐকিক নিয়মের প্রবলেম চিন্তা করি, এই ধরনের প্রবলেম কিন্তু খুবই কমন প্রবলেম। সো আমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখি, আমরা শুরু করি। সো একদম প্রথমে যদি আমরা একটু খেয়াল করি, সেটা গতিবেগ বলতে আমরা আসলে কি বুঝি। তো গতিবেগ বলতে একদম সহজ কথা কি, বা গতিবেগ বা বেগ যেটাই বলি না কেন, কোনো একটা বস্তু একক সময়ে যে পরিমাণ দূরত্ব যায়, মানে 1 সেকেন্ডে যেটুকু দূরত্ব যায়, বা কখনো 1 মিনিটে, 1 ঘন্টায়, মানে একক সময়ে যে পরিমাণ দূরত্ব যায়, সেটাকে আমরা বলি বস্তুটার গতিবেগ। অর্থাৎ বেগ বলতে আসলে আমরা বুঝাই কি, বেগ বলতে বুঝাই দূরত্ব ডিভাইডেড বাই সময়। এটা একদম সহজ কথা। মোট কত দূরত্ব সে যাচ্ছে, সেটাকে যদি আমরা মোট সময় দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় গড় বেগ। ওকে, গড় বেগের ক্ষেত্রে আমরা কি করি, মোট অতিক্রান্ত কতটুকু দূরত্ব আর যে মোট সময়, এটাকে যদি সময়কে মানে দূরত্বকে সময় দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা গড় বেগটা পেয়ে যাব। এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে অনেক সময় এভাবেও লেখা হয় যে দূরত্ব সমান সমান বেগ ইনটু সময়। আবার এখান থেকে চাইলে আমি কখনো সময় বের করতে পারবো। সময় সমান সমান কত হবে, সময় সমান সমান হবে দূরত্ব ডিভাইডেড বাই বেগ। সো মোটামুটি একই একই আমাদের ফর্মুলা, সেটাকে বিভিন্ন রকম ভাবে আসলে লেখা যেতে পারে। যেমন আমরা যদি প্রবলেম দেখি, 24তম বিসিএস এর এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কি আসছে, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 185 মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস 2 ঘন্টায় প্রথম 85 মাইল যাওয়ার পর, 2 ঘন্টায় প্রথম 85 মাইল যাওয়ার পর পরবর্তী 100 মাইল কত সময়ে গেলে গড়ে ঘন্টায় 85 মাইল যাওয়া হবে। এই যে গড়ে ঘন্টায় 85 মাইল, ঘন্টায় 85 মাইল কথাটার মানে কিন্তু এটা বেগ। ঘন্টায় 85 মাইল মানে এখানে গড় বেগটা দেওয়া আছে 50 মাইল প্রতি ঘন্টায়, বা এটাকে আমরা বলি পার ঘন্টা। 50 মাইল পার ঘন্টা, এটা তার গড়বেগ। এখন গড়বেগ মানে আমরা কি জানি, গড়বেগ মানে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, তাই তো? আচ্ছা, তাহলে গড়বেগ বলতে আমরা বুঝি মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এখন এইখানে মোট দূরত্ব কত, দেখেন গড়বেগটা আপনাকে বলে দিচ্ছে, ঠিক আছে, 50 মাইল পার ঘন্টা। মোট দূরত্ব কত, প্রথমে উনি 2 ঘন্টায় প্রথম 85 মাইল গেছে, 2 ঘন্টায় প্রথম 85 মাইল গেছে। পরবর্তী যে 100 মাইল, সেটা কত সময়ে গেলে আমাদের এটা জানতে হবে। তাহলে টোটাল যাই যাক না কেন, 85 আর 100 মিলে মোট আসলে দূরত্ব কত, 185 মাইল। আর মোট সময় কত, প্রথমে কয় ঘন্টা গেছে, 2 ঘন্টা, সেই 2 ঘন্টা প্লাস বাড়তি একটা সময় আছে না, পরের যেটা আমাদের 100 মাইল গেছে, সেই সময়টা আমরা জানি না, ধরা যাক সেটা টি সময়। এইটা আমাদের তাহলে মোট সময়ের জন্য আসছে। আমাদের এখানে টার্গেটটা কি বের করা, আমাদের টার্গেট টি এর মানটা বের করা। তাহলে টি এর মানটা বের করা কিন্তু খুব সহজ। খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখানে যদি গুণ করে দেই, মানে কোনাকুনি যদি আমি এভাবে চিন্তা করি, হ্যাঁ, আমি যেভাবে লিখতে পারি না, যে এখানে আসলে আলটিমেটলি এই যে 2 ঘন্টা প্লাস টি যেটা, সেটা সমান সমান আমরা লিখতে পারবো এই যে 185 মাইল ডিভাইডেড বাই আমাদের 50 মাইল পার ঘন্টা। ওকে, তার মানে আসলে কি, এই যে 2 ঘন্টা প্লাস টি যেটা, এটা সমান সমান 185 ভাগ 50। দেখেন মাইল আর মাইল কিন্তু কি যায়, কাটা চলে যায়, এই এককগুলা মাইল আর মাইল কাটা চলে যায়, আর ঘন্টাটা পার ঘন্টা, এটা উপরে চলে গেলে হয়ে যায় ঘন্টা।
তার মানে টি এর মান আসলে কত ঘন্টা? টি এর মান হচ্ছে 185/50 -2 এত ঘন্টা। ওকে, তাইলে এইখান থেকে আমরা যদি বের করে ফেলি 50, এখানে আসবে 185 - 50 দুগুণে 100, ডিভাইড সমান সমান কত? 85/50 এত ঘন্টা। ওকে, এত ঘন্টা। এখন আপনাদের এখানে দেখেন সবগুলো আছে দেওয়া আছে মিনিটে। কোন এককে দেওয়া আছে? মিনিট এককে দেওয়া আছে, মিনিট এককে দেওয়া আছে। এখন মিনিট একক আমরা কিভাবে বের করি? মিনিট একক বের করি, ঘন্টা থেকে মিনিট যাইতে হলে 60 দিয়ে গুণ করা লাগে, তাই না? তার মানে আমি যদি এই ঘন্টাটাকে, আমি যদি এই যে ঘন্টাটা আমাদের আনসারটা আসছে, যেটা আসছে কত? 85/50 এত ঘন্টাকে আমি যদি 60 দিয়ে গুণ করি, তাহলে আমি মিনিট পেয়ে যাব, কারণ প্রতি ঘন্টায় কয় মিনিট? 60 মিনিট। তাহলে সেটা করলে কত আসে আমাদের আনসার? আমরা যদি কাটাকাটি করি, ধরেন হচ্ছে এখানে 6 আর এখানে আসবে 5, 5 দিয়ে কাটলে 5 17 85, তাহলে 6 × 17, 6 × 17 মানে আমাদের কত হচ্ছে? 6 7 42, 2 হাতে হলো 4, 6 কে 4 আর 2 102 মিনিট, 102 মিনিট। তার মানে প্রথম উনি 2 ঘন্টায় 85 মাইল গেছেন, আর পরবর্তীতে 102 মিনিট ওনাকে যাইতে হবে পরবর্তী 100 মাইল। তাহলে হচ্ছে উনি ঘন্টায় 50 মাইল গড়ে যাইতে পারবেন। আমরা যা সরাসরি এই সূত্রটা কাজে লাগাইছি, যে গড় বেগ মানে হচ্ছে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, সেখান থেকেই আমরা বাকি অংশটা করে ফেললাম। তো এইভাবে করে করলে কিন্তু খুব সহজে আপনি আসলে প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারেন। আর কোনো জটিল কোনো চিন্তা ভাবনাই করা লাগে না, একদম সিম্পলি আপনি করে ফেলতে পারবেন। ওকে, এবার যদি দেখেন ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে গিয়ে বিকাল 3টায় চট্টগ্রামে পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘন্টা কত ছিল? এটা তো সরাসরি প্রশ্ন, একদম সরাসরি। গড় গতিবেগ মানে কি? মোট দূরত্ব। তাহলে মোট দূরত্ব কত কিলোমিটার? 300 কিলোমিটার, 300 কিলোমিটার। আর কতক্ষণ সময় লাগছে? 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত। 7টা থেকে চিন্তা করেন, এখানে 5 ঘন্টা গেলে 12টা বাজে, তারপরে আরো 3, মানে টোটাল 8 ঘন্টা সময় লাগছে, 8 ঘন্টা। ওকে, তাহলে কতটুকু? তাহলে 300/8, আপনি যদি কাটাকাটি করেন তাহলে দেখবেন হচ্ছে সুন্দর মতো চলে আসে। আমি যদি 2 দিয়ে কাটি 4, 2 দিয়ে কাটলে 150, আবার যদি 2 দিয়ে কাটি 2, এখানে আসবে 75, 2 কে 75 দিয়ে ভাগ করলে 37.5, 37.5 কিলোমিটার পার ঘন্টা। পার ঘন্টা, এটাকে আমরা বলি প্রতি ঘন্টা, মানে প্রতি ঘন্টায় কত কিলোমিটার? 37.5 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, খুব সহজ প্রবলেম। এই ধরনের প্রবলেম কিন্তু খুব ইজিলি আপনি করে ফেলতে পারেন। তারপর যে প্রবলেমটা, এটা অবশ্য একটু জটিল প্রবলেম। একটু জটিল প্রবলেম বলতে কি রকম দেখেন একটু খেয়াল করে। আমাদেরকে যেটা বলা হয়েছে, ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে, রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। ওকে, তার মানে করিমের বেগটা 3 মাইল পার ঘন্টা, রহিমের বেগটা 4 মাইল পার ঘন্টা। করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পরে রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পরে করিমের সাথে দেখা হবে? ওকে, ফাইন। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, ধরেন এই জায়গাটা হচ্ছে আমাদের সাপোজ ঢাকা, আর এই জায়গাটা ধরেন হচ্ছে আমাদের টাঙ্গাইল। এখন ঢাকা থেকে টাঙ্গাইলের এই যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে আমরা যদি চিন্তা করি, প্রথমে কি করলো? করিম ঢাকা থেকে রওনা দিছে, 1 ঘন্টা পর্যন্ত করিম চলছে, ওই সময় রহিম কিন্তু রওনা দেয় নাই। তার মানে করিম প্রথমে, ধরেন এটা যদি এ পয়েন্ট হয়, করিম প্রথমে এ পয়েন্ট থেকে সে ধরা যাক বি পয়েন্টে চলে আসছে। করিম এখানে ছিল, এখান থেকে করিম বি পয়েন্টে আসছে। এই বি পয়েন্টে যে আসছে, কয় ঘন্টায় আসছে? সে 1 ঘন্টায় আসছে, 1 ঘন্টায়। ওকে, 1 ঘন্টায়। এখন করিম 1 ঘন্টা ধরে হাঁটতে 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 সে বি পয়েন্টে আসছে। 1 ঘন্টায় সে কতটুকু আসছে এটাও আমরা বের করতে পারবো না। দেখেন, চিন্তা করেন, করিম 3 ঘন্টায়, মানে ঘন্টায়, মানে প্রতি ঘন্টায় সে কতটুকু, সে 1 ঘন্টায় কতটুকু যায়? 1 ঘন্টায় যায় হচ্ছে সে 3 মাইল। তাহলে প্রথম যে সে মানে করিম 1 ঘন্টা যে হাঁটছে, সে কতটুকু গেছে? সে 3 মাইল গেছে। তাহলে বাকি যে দূরত্বটা আছে, বাকি এই যে বি থেকে সি এর যে রাস্তাটা আছে, এই রাস্তাটা তাহলে আর কত মাইল বাকি আছে বলেন তো?
আর বাকি আছে তাহলে কত মাইল? আর বাকি আছে 42 মাইল। টোটাল যেহেতু 45 মাইল আছে, 42 মাইল। এই 42 মাইলের কিন্তু হিসাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবার বি পয়েন্ট থেকে কি করছে, করিম তো হাঁটতেছিল, হ্যাঁ, বা যাচ্ছিল, করিম যাচ্ছে, এই সময় সি থেকে রহিমও হাঁটা শুরু করছে। এখন যদি আমরা চিন্তা করি বি আর সি দুইজন দুই দিক থেকে আসতেছে, তারা ধরেন এইখানে কোনো একটা পয়েন্টে, ধরেন ডি পয়েন্টে এসে তারা মিলিত হবে। ডি তাদের মিলিত পয়েন্ট, ডি তাদের মিলিত পয়েন্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা চিন্তা করি যে করিম তাহলে কতটুকু যাবে? করিম যাবে হচ্ছে বি থেকে ডি পর্যন্ত, আর রহিম যাবে সি থেকে ডি পর্যন্ত। অর্থাৎ আমি যদি ধরে নেই যে ধরি এইখানে সি থেকে ডি এই যে দূরত্বটা, সেই দূরত্বটা ধরেন এক্স মাইল, এক্স মাইল। তাহলে বি থেকে ডি এই দূরত্বটা কত? করিম তো অলরেডি 3 মাইল হাইটে ফেলছে, তাহলে বাকি দূরত্বটা 42 মাইল। এই 42 মাইলের মধ্যে সি থেকে ডি যদি এক্স মাইল হয়, বি থেকে ডি হবে 42 মাইনাস এক্স মাইল। ওকে, আচ্ছা। এখন আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই কথাটার মিনিংটা কি। এই কথাটার মিনিংটা হচ্ছে যখন রহিম হাঁটা শুরু করলো সেখান থেকে সে কতটুকু আসলো, সে সি থেকে ডি পর্যন্ত আসলো। এটাই আপনার কাছে জানতে চাইছে যে রহিম কতটুকু হাঁটার পরে করিমের সাথে তার দেখা হবে। তার মানে আপনার কাছে প্রশ্নে জানতে চাইছে এখানে এক্স এর মানটা কত। আমরা সবাই নিশ্চয়ই এতক্ষণে প্রশ্নের স্টেটমেন্টটা বুঝতে পারছি। ওকে, এখন এটা কিভাবে বের করব? এটা বের করার জন্য একদম সহজ উপায় আছে। খেয়াল করে দেখেন, আমাদের রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে, করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে। যখন আমি এই পয়েন্টে, এই করিম যখন বি পয়েন্টে আর রহিম যখন সি পয়েন্টে, তখন ধরেন আমরা একটা ক্লক চালু করলাম, একটা ঘন্টা মানে একটা ঘড়ি আমরা হিসাব করা শুরু করলাম। ঘড়ি হিসাব করে শুরু করার পরে এবার আমি বললাম আচ্ছা ঠিক আছে, ঘড়িটা চলতেছে। এখন ঘড়ি যখন চলতেছে, করিমও আসতেছে, রহিমও আসতেছে, করিমও আসতেছে, রহিমও আসতেছে, একই পরিমাণ সময় তারা দুইজনেই আসছে। ওই প্রথম ঘন্টা কিন্তু বাদ, প্রথম ঘন্টা বাদ দিয়ে যখন তারা দুইজনই হাঁটা শুরু করছে ওই সময় থেকে, তাহলে ওই সময় থেকে আমরা যদি চিন্তা করি যে সাপোজ আমরা যদি ধরে নেই যে এই যে বি থেকে একজন ডিতে যাওয়া, আর ঠিক ওই সময়ে করিম যখন বি থেকে ডিতে যায়, ঠিক একই সময়ে রহিম সি থেকে ডিতে যায়। করিম বি থেকে ডিতে যতক্ষণে যায়, রহিম সি থেকে ডিতেও ততক্ষণেই যাবে, একই সময়। কারণ দুইজনের জন্য আমি তো একটা ধরেন একটা ঘড়ি আমি চালু করা শুরু করলাম, ঘড়ি চলতেছে চলতেছে চলতেছে, সময় তো দুইজনের জন্য সেম। কিন্তু দুইজনের অতিক্রান্ত দূরত্বটা আলাদা আলাদা কেন? কারণ দুইজনের বেগটা আলাদা আলাদা, কিন্তু দুইজনের জন্য সময়টা কিন্তু কি, একই সময় লাগবে, একই সময় লাগবে। এই কথাটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে বি থেকে ডি পর্যন্ত করিমের যাইতে যতক্ষণ লাগবে, সি থেকে ডি পর্যন্ত রহিমের আসতেও ঠিক ততক্ষণই লাগতে হবে, তাইলেই দুইজন মিলিত হবে। এখন বি থেকে ডি পর্যন্ত করিমের যাইতে কতক্ষণ লাগবে, তাই না? ব্যাপারটা খেয়াল করেন, আমরা সময় কিভাবে বের করি মনে আছে? যে দূরত্ব সমান সমান ছিল আমাদের বেগ ইন্টু সময়। তাহলে সময় সমান সমান কি, দূরত্ব বাই বেগ। অথবা আপনারা চাইলে এটাকে ঐকিক নিয়ম দিয়েও চিন্তা করতে পারেন, একই জিনিসই আসবে, আলাদা কিছু কিন্তু আসবে না। যেমন আমি যদি চিন্তা করি যে করিমের জন্য যদি আমরা চিন্তা করি, করিম, হ্যাঁ, করিম 3 মাইল যায় 1 ঘন্টায়, তাহলে করিম 42 মাইনাস এক্স মাইল যাবে কত ঘন্টায়? 3 মাইল যায় 1 ঘন্টায়, তাহলে 1 মাইল যেতে সময় লাগবে তার চেয়ে কম, 1/3। কিন্তু 42 মাইনাস এক্স যেতে তার চেয়ে বেশি সময় লাগবে, ইন্টু 42 মাইনাস এক্স। দেখেন আলটিমেটলি কি আসছে, দূরত্ব ডিভাইডেড বাই সময়, মানে 42 মাইনাস এক্স ডিভাইডেড বাই আমাদের বেগ যেটা 3, সেটা আসবে। ঠিক অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে রহিমের জন্য আমরা চিন্তা করতে পারবো, রহিম এক্স মাইল যাবে কত সময়ে?
এই এক্স ডিভাইডেড বাই তার যে বেগ, তার বেগ কত 4 এত ঘন্টায়। কিভাবে আসলো ব্যাপারটা? এটা আসলে সিম্পলি এই এক্সটা হচ্ছে তার দূরত্ব আর এই 4টা হচ্ছে তার বেগ। আমাদের করিমের জন্য সেটা কি ছিল? করিমের জন্য 42 মাইনাস এক্স, এটা হচ্ছে তার দূরত্ব আর এই 3টা হচ্ছে তার বেগ। তাহলে আমরা দেখতে পেলাম, আমরা যদি খেয়াল করি পুরো বিষয়টা, তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের এইখানে করিমের জন্য যে সময়টা লাগে সেই সময়টা হচ্ছে কত? করিমের জন্য যে সময়টা লাগে সেটা হচ্ছে 42 মাইনাস এক্স বাই 3 এত ঘন্টা। আর রহিমের জন্য যে সময়টা লাগে সেটা হচ্ছে এক্স বাই 4 ঘন্টা। কিন্তু দুইজনের জন্য তো একই সময় লাগবে, দুইজন একই সময়ে বাকি দূরত্বটা কভার করতে হবে, তাইলেই মিলিত হবে। ওকে, তাইলে আমাদের এই সিচুয়েশনে প্রশ্ন মতে আমরা কি চিন্তা করতে পারবো যে এখানে সময় যেহেতু সমান লাগতে হবে, 42 মাইনাস এক্স বাই 3 যা হবে এক্স বাই 4ও তা হবে। এখান থেকে এখন আমরা সলভ করে ফেলবো। কিভাবে সলভ করব দেখেন, কোনাকুনি গুণ করে দিতে পারি আমরা, সমীকরণ সমাধানের জন্য আর গুণ করা যায় আমরা জানি। তাহলে সেই নিয়ম অনুযায়ী আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো 3x সমান সমান 4 গুণ 42, 4 গুণ 42 মানে 4 দুগুণে 8, 4 4 16, 168 মাইনাস 4x। তাহলে 3x আর 4x যদি আমরা বাম পাশ থেকে মানে ডান পাশ থেকে বাম পাশে চলে আসে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর সেখান থেকে x ইকুয়াল টু আসবে 168 বাই 3 আর 4 মিলে 7 7 এত। তাহলে কত আসে? 7 দুগুণে 14, 14 আসলে 2 28, 4 সাথে 28, 24। এক্স এর মানটা কি ছিল মনে আছে? এক্স এর মানটা ছিল এই যে সি থেকে ডি। আর সি থেকে ডি কি? ওই যে রহিম টাঙ্গাইল থেকে যখন রওনা দিল সে কতটুকু পর্যন্ত আসলো? সে সি থেকে ডি পর্যন্ত আসলো। তাহলে রহিমের জন্য অতিক্রান্ত দূরত্ব যেটা এক্স, সেটাই তো আমাদেরকে বের করতে বলছে। সেই ভ্যালুটা কত পাইছি? 24। তার মানে রহিম সি হতে 24 মাইল হেঁটে আসার পরে, 24 মাইল হাঁটার পরে করিমের দেখা পাবে। এইটা হচ্ছে আমাদের মূল ব্যাপার। তাহলে আনসারটা হচ্ছে কত? আনসারটা হচ্ছে এখানে 24। ওকে, তাহলে এখানে পুরো প্রবলেমটা যদি আমরা রিক্যাপ করি, পুরো প্রবলেমটাতে কি ছিল? প্রথমে করিম 1 ঘন্টা নিজে নিজে হাঁটছে, ওই সময় রহিমের কোনো কাহিনী নাই। করিম 1 ঘন্টা একটু আগায় গেছে। সে করিম এই যে ঢাকা থেকে রওনা দিয়ে 1 ঘন্টায় 3 মাইল চলে আসছে সামনে। এই 3 মাইল চলে আসাতে 1 ঘন্টা পরে করিমের পজিশন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে আসছে। করিম যখন বি পয়েন্টে, তখন রহিম সি পয়েন্ট থেকে রওনা দিচ্ছে, মানে টাঙ্গাইল থেকে রওনা দিচ্ছে। এখন যদি মিলিত হইতে হয়, ওই বিয়াতে যখন করিম আসলো ওই সময় তো রহিম রওনা দিল, এরপর থেকে আমি ঘড়ি চালু করলাম, দুইজন একই সময়ে সামনে আগাইতে থাকবে। একই সময়ে মানে সময় তো দুইজনের জন্য একই যাচ্ছে। ওই সময়ের মধ্যে বি থেকে করিম গিয়ে পৌঁছাইছে ডি পয়েন্টে, আর রহিম গিয়ে পৌঁছাইছে সি থেকে ডি পয়েন্টে, তখনই তো তারা মিলিত হবে, দেখা হবে। তার মানে বাকি যে দূরত্বটা দুইজন মিলে কাভার করতে হবে। এন্ড দুইজন মিলে বাকি দূরত্বটা কত? 42 মাইল। তার মধ্যে যদি রহিম কাভার করে সিডি পরিমাণ মানে এক্স মাইল, তাহলে করিম কাভার করবে কতটুকু? বিডি 42 মাইনাস এক্স মাইল। রহিমের কাভার করতে সময় লাগবে কত? সময় মানে দূরত্ব বাই বেগ। তাহলে রহিমের জন্য সময় লাগবে এক্স বাই 4 দূরত্ব বাই বেগ। করিমের জন্য সময় লাগবে দূরত্ব বাই বেগ 42 মাইনাস এক্স বাই 3। সময় তো দুজনের জন্য একই লাগতেছে, এই কারণে এই দুটা সমান। সেখান থেকে হচ্ছে আমরা এক্স এর মানটা বের করে প্রবলেমটা সলভ করলাম। বেশ নাইস একটা প্রবলেম, আশা করি আপনারা সবাই ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট প্রবলেমটাতে। দেখেন কি বলছে, একজন লোক খাড়া উত্তর দিকে এম মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল 2 মিনিটে। তার মানে তার বেগটা 2 মিনিট পার মাইল বা প্রতি মাইলে। খাড়া দক্ষিণ দিকে পূর্ব অবস্থানে ফিরে আসে প্রতি মিনিটে 2 মাইল হিসেবে। তাইলে লোকটার গড় গতিবেগ ঘন্টায় কত মাইল? এভাবে সিম্পলি চিন্তা করব কি, যে গড় গতিবেগ মানে কি বলছিলাম? গড় গতিবেগ মানে মনে আছে? গড় গতিবেগ মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। এখন আপনি চিন্তা করেন মোট দূরত্বের কনসেপ্টটা কি? প্রথমে যখন সে উত্তর দিকে এম মাইল দূরত্ব অতিক্রম করছে,
এম মাইল দূরত্ব অতিক্রম করছে, তাহলে প্রথমে সে এম মাইল গেছে, পরবর্তীতে খাড়া দক্ষিণ দিকে পূর্ব অবস্থানে ফেরত আসছে। তার মানে সে একটা জায়গা থেকে ধরেন এদিকে এম মাইল গেছে, এ পয়েন্টে গেছে, তারপর আবার ফেরত আসছে না ওই পয়েন্টে, তাহলে আবারও তো এম মাইল আসছে। তাহলে টোটাল তার দূরত্ব অতিক্রম হয়েছে কত, এম প্লাস এম, এত মাইল। এবার আসি মোট সময়, প্রথমবার যাইতে কত সময় লাগছে, পরের বার যাইতে কত সময় লাগছে। প্রথমবার দেখেন তার বেগ ছিল কত, 2 মিনিট প্রতি মাইল, এই হিসাব করে সে গেছে। তাহলে আমি যদি এভাবে চিন্তা করি যে প্রথমবারের ক্ষেত্রে সে তার সময় কতক্ষণ লাগছে, এখন সময় মানে সবসময় শিখে আসছি, সময় মানে কি, দূরত্ব আমাদের ডিভাইডেড বাই বেগ। এটা ঐকিক নিয়ম থেকেও আমরা লিখতে পারি, সমস্যা নাই। কিভাবে, যে ব্যাপারটা এরকম চিন্তা করি আমরা, যে প্রথমে সে 2 মিনিট পার মাইল এই বেগে গেছে, তাই না, তার কতটুকু দূরত্ব গেছে, এম মাইল দূরত্ব গেছে। অর্থাৎ তার, আমি যদি এভাবে চিন্তা করি যে তার 1 মাইল যেতে সময় লাগে 2 মিনিট, তাইলে তার এম মাইল যেতে সময় লাগবে কয় মিনিট, 1 মাইল যেতে 2 মিনিট সময় লাগলে, 1 মাইল যেতে 2 মিনিট তার সময় লাগলে, এম মাইল যেতে তার আসলে কতক্ষণ সময় লাগবে, তার চেয়ে 1 মাইল যেতে যদি 2 মিনিট সময় লাগে, এম মাইল যেতে তার সময়টা আরো অনেক বেশি লাগবে। ব্যাপারটা তো এটাই, তাই না? তাহলে সেটা আসবে কত, 2m মিনিট। ক্লিয়ার? আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি, প্রতি মাইল 2 মিনিটে, প্রতি মাইল 2 মিনিটে। আচ্ছা, তাইলে এই হিসেবে প্রথম যখন সে এম মাইল গেল, প্রথম যখন সে এম মাইল গেল, সেই এম মাইল যেতে তার সময় লাগছে কয় মিনিট, 2m মিনিট, প্রথমবার 2m মিনিট লাগছে। পরে যখন ফেরত আসলো, ফেরত আসার সময় কি হয়েছে, প্রতি মিনিটে 2 মাইল হিসেবে ফেরত আসছে, প্রতি মিনিটে 2 মাইল। আচ্ছা, প্রতি মিনিটে 2 মাইল এই কথাটার মানে কি, প্রতি মিনিটে 2 মাইল এই কথাটার মানে হচ্ছে 2 মাইল যেতে সময় লাগে 1 মিনিট। তাহলে 1 মাইল যেতে সময় লাগবে তার চেয়ে কম, 2/1 মিনিট। তাইলে সে যে ফেরত আসছে, ফেরত আসার সময় কত মাইল আসছে, এম মাইল আসছে না? তাহলে এম মাইল যেতে তার সময় লাগবে একটু বেশি, মানে m/2 মিনিট। তাহলে পরবর্তীতে তার কিন্তু সময় লাগছে m/2 মিনিট। নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে যাওয়া, আর এপাশে যেটা হিসাব করলাম সেটা হচ্ছে ফেরত আসা। এখানে যে হিসাবটা করলাম সেটা হচ্ছে ফেরত আসা। তাহলে যাওয়ার সময় m মাইল, কিন্তু সময় লাগছে কয় মিনিট, সময় লাগছে 2m মিনিট। আসার সময় আমাদের কত লাগলো, আসার সময় এম মাইলই আসছে, কিন্তু সময় লাগছে m/2 মিনিট। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এই কথাটা দুটোর মধ্যে কিন্তু প্যাচ আছে। দেখেন এখানে বেগের এককটা একটু প্যাচ দিয়ে বলা, প্রথমবার বলা প্রতি মাইল 2 মিনিটে, মানে 1 মাইল যেতে সময় লাগে 2 মিনিট, পরের বার বলা প্রতি মিনিটে 2 মাইল, মানে 2 মাইল যেতে সময় লাগে 1 মিনিট, তাই না? তো আগে সময় লাগছে বেশি, কিন্তু পরে আসার সময় কিন্তু অত সময় লাগে নাই। তাহলে এখানে যদি এখন যোগ করে দেই, এম আর এম মিলে 2m, আর 2m+m/2, এটা যোগ করলে আসবে কত, এটা যোগ করলে আসবে 2/2 × 4, 4 মিলে 5, 5m এত মিনিট। আর উপরে হচ্ছে মাইল। আচ্ছা, এখন যদি আপনি খেয়াল করেন, যদি আপনি খেয়াল করেন এখানে কত আসে, এই যে আমরা আমরা যদি চিন্তা করি, আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা দেখলাম হচ্ছে তার যেটা গড় গতিবেগ,
সেটা আসতেছে 2m মাইল, আর নিচে আসলো 2m মিনিট প্লাস m/2 মিনিট, মানে 5m/2 মিনিট। ওকে, এইটা সমান সমান কি লেখা যাবে? এই যে 2m, এই যে m আর m, আমাদের কি আর m লেখার দরকার আছে? m আর m কি চলে যাবে? কাটা চলে যাবে। m আর m কাটা চলে যাবে। আর সেখান থেকে আমাদের m তো আর থাকবে না, তাহলে থাকবে হচ্ছে কত? 2x2/5। এত মাইল উপরে, নিচে হচ্ছে মিনিট। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আপনাদেরকে বলছে লোকটার গড় গতিবেগ ঘন্টায় কত মাইল জানতে চাইছে, ঘন্টায় জানতে চাইছে, কিন্তু মিনিটে না। তাইলে আমরা তো জানি এখানে আছে 5 মিনিট। বলেন মিনিটকে ঘন্টায় কিভাবে নিতে হয়? আমরা জানি হচ্ছে 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে 1 মিনিট মানে 60/1 ঘন্টা। তার মানে এই যে 5 মিনিট মানে কত? 5/60 ঘন্টা, তাই না? তাহলে এটাকেই আমরা এখন নিচে লিখতে হবে, যে 2 × 2 = উপরে আসছে 4 মাইল, আর নিচে আসবে 5/60 ঘন্টা। আমরা ঘন্টায় নিয়ে গেলাম, কারণ প্রশ্নে আমাদের কাছে ঘন্টা জানতে চাইছে। তাহলে 4 উপরে চলে যাবে 60, নিচে চলে আসবে 5, আর এখানে থাকবে মাইল পার ঘন্টা, মাইল প্রতি ঘন্টায়। তাহলে কাটাকাটি যদি করি, 5 দিয়ে কাটলে 5×12 = 60, 4×12 কত আসছে? 48। 48 মাইল পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় কত মাইল? 48 মাইল। এইটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম, আমরা যাওয়ার জন্য কত সময় সেটা বের করলাম, আসার জন্য কত সময় সেটা বের করলাম, তারপর দুটো যোগ করে মোট সময় পেলাম। এই মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে আমরা গড় গতিবেগটা পাইছি। সেটা মাইল পার মিনিটে আসছে, এই জন্য পরবর্তীতে সেটাকে আবার মাইল পার ঘন্টায় আমরা কনভার্ট করছি। আশা করি আমরা সবাই ক্লিয়ার। তাহলে এইভাবে করে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ আমরা পারতে হবে। যেমন এর পরের প্রবলেমটা এবার যদি খেয়াল করি, এই ক ঘন্টায় 10 কিলোমিটার বেগে এবং খ ঘন্টায় 15 কিলোমিটার বেগে একই সময়ে একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা দিচ্ছে। এখন ক 10টা 10 মিনিটে রাজশাহী পৌঁছাইছে, আর খ 9টা 40-এ পৌঁছেছে। তার মানে খ আগে পৌঁছেছে, ক একটু পরে পৌঁছেছে। জানতে চাইছে রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কিলোমিটার। এখন একটা ব্যাপার খেয়াল করেন, এখানে কিন্তু ওরা কয়টা বাজে রওনা দিছে এটা কিন্তু বলে না। ওরা 7টায় রওনা দিতে পারতো, 8টায় রওনা দিতে পারতো, ওরা 9টায় রওনা দিতে পারতো, এটা তো আমি জানি না, এটা আমাদের জানা নাই। আচ্ছা, কিন্তু আমরা এটুকু বুঝতে পারতেছি ক পৌঁছাইছে 10টা 10-এ, আর খ পৌঁছাইছে 9টা 40-এ। তার মানে ক এর টাইম যতক্ষণ লাগছে, খ এর তার চেয়ে আধা ঘন্টা কম লাগছে, তাই না? এই যে 10টা 10 থেকে আপনি যদি চিন্তা করেন 9টা 40-এর পার্থক্য কত? 20 মিনিট, আর এখানে 10 মিনিট, 30 মিনিট। তার মানে এখানে ক এর খ অপেক্ষা 30 মিনিট সময় বেশি লাগছে, বেশি লাগে। এটাই আমাদের মূল পয়েন্ট। এইটা দিয়ে আমরা করতে পারবো। কিভাবে করতে পারবো? কারণ আমরা যদি এখন ধরে নেই, যে ধরেন রাজশাহীর দূরত্ব হচ্ছে x কিলোমিটার, x কিলোমিটার। তাহলে ইন দ্যাট কেস আপনি খেয়াল করেন, আমার কয়ের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, কয়ের এই x কিলোমিটার যাইতে কতক্ষণ লাগে? ক আমাদের 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 ঘন্টায়, তাই না? 1 ঘন্টায়, বা 1 ঘন্টায় না বলে আমরা যেহেতু মিনিটে হিসাব করতেছি, কয়ের খ অপেক্ষা 30 মিনিট সময় বেশি লাগে, তাহলে 1 ঘন্টায় না বলে এটাকে আমরা বলি 60 মিনিটে, আমরা মিনিটে চলে যাই, তাহলে আমাদের জন্য হিসাবটা সুবিধা হবে। তাইলে এক্ষেত্রে ক 10 কিলোমিটার যায় 60 মিনিটে, এটা প্রশ্ন মতে। তাহলে ক 1 কিলোমিটার যাবে কত মিনিটে? 1 কিলোমিটার যাবে তার চেয়ে কম মিনিটে, তাই ভাগ করব। আর ক x কিলোমিটার যাবে কত মিনিটে? 60x/10 এত মিনিটে, মানে যেটা সমান সমান আসতেছে আমাদের 6x মিনিটে বা 6x মিনিটে। এইটা যেটা আমরা বের করলাম, এটা কয়ের জন্য হিসাব করলাম। ঠিক সেম টু সেম আমরা এখন ক্ষয়ের জন্য হিসাব করতে পারি না?
যে খ খ তো 15 কিলোমিটার/ঘন্টায় হিসাব ওর বেগটা, তাহলে ও 15 কিলোমিটার যায় 60 মিনিটে। তাহলে ও 1 কিলোমিটার যাবে কত মিনিটে? আরো বেশি, মানে আরো কম সময় লাগবে, তাই ভাগ করলাম। তাহলে ও x কিলোমিটার যাবে কত মিনিটে? 60x/15 মিনিটে। তাইলে ইন দ্যাট কেস এটা করলে কত আসে? 15 দিয়ে কাটলে 4×15=60, 4x মিনিটে। দেখেই বুঝতে পারতেছেন, দেখতেছেন যে কয়েল লাগছে 6x মিনিট আর কয়েল লাগছে 4x মিনিট। তার মানে টাইম বেশি লাগছে কার? একই দূরত্ব, দুইটাই x কিলোমিটার কেন লিখছি? কারণ দুইজন একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা দিছে, কারণ একই স্থান থেকে রাজশাহী তো দুইজন একই ডিস্টেন্স গেছে, সেই ডিস্টেন্সটাই আমরা ধরছি x। তাহলে সেই x কিলোমিটার যাইতে ক্ষয়ের সময় লাগছে 4x মিনিট, কয়ের সময় লাগছে 6x মিনিট। তাহলে প্রশ্ন মতে ক্ষয়ের টাইম বেশি লাগছে, সরি কয়ের টাইম বেশি লাগছে। কয়ের টাইম কতটুকু বেশি লাগছে? 6x থেকে 4x, এই যে পার্থক্যটা, সময়ের পার্থক্যটা কয় মিনিট? 30 মিনিট। দুই পাশেই মিনিট মিনিট, এ কারণে মিনিটে নিয়ে গেছি আমরা। তাহলে 6x থেকে 4x মানে হচ্ছে 2x কত? 30। তাহলে x কত? 15। তার মানে হচ্ছে আমাদের দূরত্বটা কত কিলোমিটার? দূরত্বটা হচ্ছে 15 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের আনসার, এটাই আমরা ধরে নিছিলাম। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে এইটাই জাস্ট হচ্ছে এখানে বুঝার বিষয়, আর কিচ্ছু কিন্তু না, সিম্পলি আর কিচ্ছু কিন্তু না, একদম সিম্পল জিনিস। আমরা যদি বেসিক জিনিস বুঝে থাকি তাহলে এটা কিন্তু খুব ইজিলি আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, এবার দেখি, এবার আমাদেরকে যেটা বলছে, একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে 1540 ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি গুলি ছুড়বার 3 সেকেন্ড পর লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে 1100 ফুট। লক্ষ্যবস্তুর দূরত্ব কত? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, আমি যখন একটা গুলি ছুড়বো, একটা গুলি ছুড়ার সাথে সাথে কি আমি শব্দটা শুনবো কিনা? সাথে সাথে কিন্তু শুনবো না। শব্দের একটা আসতে আমাদের কি লাগবে? টাইম লাগবে, তাই না? আমি যখন একটা গুলি ছুড়লাম, এই ধরেন এখান থেকে একটা বুলেট আমি মারলাম, ধরুন এটা আমাদের টার্গেট, তখন এই যে বুলেটটা, এই বুলেটটা যে টার্গেটকে হিট করবে এন্ড টার্গেট ধরেন হচ্ছে এই বুলেট থেকে টার্গেটের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমরা জানি না, ধরে নিচ্ছি ধরেন এই ডিস্টেন্সটা x ফুট। এখন যখন এই বুলেটটা গিয়ে টার্গেটকে হিট করবে, তখন বুলেট কতটুকু ডিস্টেন্স যাবে? x ফুট ডিস্টেন্স যাবে। বুলেট কত বেগে যাবে? বুলেট যাবে 1540 ফুট/সেকেন্ড বেগে। ওকে। আর শব্দটা উৎপন্ন হবে কখন? যখন বুলেট গিয়ে টার্গেটকে হিট করলো, তখন শব্দটা উৎপন্ন হবে। ওই মোমেন্টে ওই শব্দটা, এখানকার উৎপন্ন হওয়া শব্দটা তখন ব্যাক করবে, কার কাছে ব্যাক করবে? যে বুলেট চালাইছে তার কাছে শব্দটা ফেরত আসবে। ওইখানে উৎপন্ন হয়েছে শব্দটা, তারপর শব্দটা ফেরত আসবে। ফেরত আসার পরে সে শব্দটা শুনতে পাবে। এটা হচ্ছে প্রক্রিয়াটা। তাহলে শব্দ শোনার যে টাইমটা, এই যে 3 সেকেন্ড টাইমটা, এই 3 সেকেন্ড টাইমের ভিতরে কে কে আছে? এই 3 সেকেন্ড টাইমের মধ্যে বুলেট গেছে, যে টার্গেটকে আঘাত করছে, শব্দ উৎপন্ন হয়েছে, সেই শব্দ আবার ফেরত আসছে। তার মানে বুলেটের যাইতে সময়, শব্দের আসতে সময়, দুইটা মিলে যোগ করলে 3 সেকেন্ড। সবাই এই জিনিসটা বুঝতে পারছি তো নিশ্চয়ই? তাইলে এটাই কিন্তু আমাদের এখানকার মেইন ব্যাপার। তাহলে আমরা এখানে চিন্তা করবো এরকম করে, যে বুলেট বুলেট আমাদের হচ্ছে যাইতে কত সময় লাগছে, এটা আমাদের টার্গেট এখন বের করা। বুলেট যাইতে কত সময় লাগছে এটা আমাদের টার্গেট বের করা। তাহলে বুলেট 1540 ফুট যায় 1 সেকেন্ডে। তাইলে বুলেট 1 ফুট যাবে, সময় তার চেয়ে আরো কি লাগবে? কম লাগবে, তাই ভাগ এত সেকেন্ডে। তাহলে বুলেট আমরা যেটা ধরে নিছি x ফুট দূরত্বের টার্গেট, সেই টার্গেটের কাছে যাইতে তার সময় থাকবে কত? x/1540 সেকেন্ড। এটা হচ্ছে বুলেটের সময়টা। এটা আমরা যেটা বের করলাম, এটা হচ্ছে বুলেটের কত সময় লাগলো।
এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে শব্দের সময়টা বের করব। শব্দ শব্দ কিন্তু দেখেন শব্দের গতি প্রতি সেকেন্ডে 1100 ফুট, তাহলে শব্দ 1100 ফুট যাবে 1 সেকেন্ডে। তাইলে শব্দ 1 ফুট যাবে কত সেকেন্ডে? 1/1100 সেকেন্ডে। তাহলে শব্দ x ফুট যাবে কত সেকেন্ডে? x/1100 সেকেন্ডে। এটা হচ্ছে শব্দের টাইমটা লাগলো আমাদের। তাহলে আমরা এখানে যেটা বের করলাম সেটা হচ্ছে শব্দের জন্য কত সময় লাগে। তাহলে এই যে সময় দুটা খেয়াল করেন, এটা হচ্ছে বুলেটের সময় আর এটা হচ্ছে শব্দের সময়। তাহলে এই দুইটার সময় মিলে যদি আমরা হিসাব করি, যেটা বলতেছিলাম যে বুলেটটা যাবে, যাইতে একটা টাইম লাগবে, এই টাইমটার পরে শব্দটা উৎপন্ন হওয়ার সাথে সাথে শব্দটা আবার আসতে একটা টাইম লাগবে। তো এই দুইটা সময় যোগ করলে কত সেকেন্ড হবে? 3 সেকেন্ড হবে। তাহলে প্রশ্ন মতে আমরা যদি খেয়াল করি, এই যে 3 সেকেন্ড সময়টা, প্রশ্ন মতে এই 3 সেকেন্ড সময়টা আসলে কি? x/1540 প্লাস x/1100, এই দুটা যোগ করলে 3 সেকেন্ড সময় হয়। এটাই আমাদেরকে এখন এক্স এর মানটা বের করতে হবে। এন্ড এক্স এর মানটা কিভাবে বের করব? দেখেন 1540 আর আমরা যদি 1100 আমরা যদি চিন্তা করি, তাহলে এইখান থেকে আমরা একটা কাজ করতে পারি যে সিম্পলি আমরা একটা কাজ করি যে উভয় পাশে 1540 ইন্টু 1100 এটা দিয়ে গুণ করে দেই। গুণ করে দিলে হবে কি, তখন এখানে আসবে 1100x প্লাস এখানে আসবে 1540x। হ্যাঁ, আর এই জায়গায় আসবে 3 × 1100 × 1540। ওকে, তার মানে এইখানে আমরা যদি এখন করি 1100 আর 1540 মিলে যদি যোগ করি 1000, এখানে 40 আসবে, 5 আর 1 6, 1 আর 1 2, 2640x ইকুয়াল টু 3 × 1100 × 1540। তাহলে এক্স এর মানটা কত? এক্স এর মান হচ্ছে 3 × 1100 × 1540 ডিভাইডেড বাই 2640। এখন এখান থেকে জাস্ট কাটাকাটি করতে হবে, আর কিচ্ছু না। এখন কাটাকাটি করতে থাকি, দেখি কি অবস্থা কাটাকাটি করা যায়। প্রথমে দেখি আমরা ফার্স্টে যদি 10 দিয়ে কাটি, ধরেন এখানে আসবে হচ্ছে 154, এখানে 10 দিয়ে কাটতে আসবে 264। এখন 6 আর 4 10, 10 আর 2 যোগ করলে 12। এই যে অঙ্কগুলোর যোগফল 12 না, তার মানে এটা 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই যে 3 দিয়ে যদি এখন কাটি, তাহলে 3 দিয়ে কাটলে 3 8 24, আর 2 আর 4 মিলে আবার 24, 3 8 24, 88 আসছে। এই যে 88টা দেখে কিন্তু আমাদের মনে হচ্ছে এখন 11 দিয়েও যাবে। তাহলে 11 এখানে আসবে 100, এখানে আসবে 8। তারপর আবার এই 100কে আমি যদি 4 দিয়ে কাটি, 4 25 100, 4 2 8। এই যে 2, এই 2 দিয়ে এখন 154কে কাটলে সেটা আসবে 7 2 14, আর হচ্ছে 1 আর 4 মিলে আবার 14, মানে 7 7 14, 77। তাহলে এই যে 77 ইন্টু 25, এটাকে যদি এখন গুণ করে দেই, তাহলে গুণফলটা কত আসবে? গুণফলটা আসবে দেখবেন 1925 ফুট। এইটা হচ্ছে আমাদের আনসার। এইটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি বুলেটের জন্য কতক্ষণ সময়, শব্দর আসতে কতক্ষণ সময়, দুইটা যোগ করলে 3 সেকেন্ড পরে উনি শব্দ শুনতে পাবেন। এটাই হচ্ছে মেইন ব্যাপার, আর কিচ্ছু না। সো তাইলে মোটামুটি এই হচ্ছে আমাদের এখানকার মেইন আলোচনাটা। আশা করি এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম থাকবে না। এবার আমরা যেটা দেখবো, আমরা ঐকিক নিয়মের প্রথম যে অংশটা বিভিন্ন রকম গড় গতিবেগ, গতিবেগ, এগুলো নিয়ে আমরা প্রবলেমগুলো দেখলাম। এখন অনেক সময় আমাদের কিছু স্পেশাল প্রবলেম থাকে। স্পেশাল প্রবলেম অ্যাজ ইন হচ্ছে আমাদের ট্রেনের জন্য প্রবলেম থাকে, যে ট্রেন প্ল্যাটফর্মকে কতক্ষণ অতিক্রম করবে না করবে, এই টাইপের প্রবলেমগুলো আমরা কিভাবে করব। এই টাইপের প্রবলেমগুলোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, যেমন একটা জিনিস হচ্ছে ট্রেন একটা খুঁটি অতিক্রম। ট্রেন একটা স্পেশাল জিনিস কেন? কারণ ট্রেন আসলে কেমন, ট্রেন ধরেন একটা লম্বা জিনিস। এখন ট্রেন আমাদের হচ্ছে যদি অতিক্রম করার কথাটার মানে কি, ট্রেন অতিক্রম করার কথাটার মানে মনে রাখবেন, ট্রেনের যেটা শেষ মাথা, ধরেন এইটা হচ্ছে ট্রেনের এই যে ফ্রন্ট, আমরা বললাম এটা হচ্ছে তার ফ্রন্ট, তাহলে এইটা হচ্ছে ফ্রন্ট সাইড। তাহলে আমি কোনো কিছুকে অতিক্রম করা মানে কি? অতিক্রম করা মানে হচ্ছে এই
একদম পুরো লেন্থটা, পুরো দৈর্ঘ্যটা সামনে গিয়ে যাইতে হবে, মানে ট্রেনের একদম শেষ মাথাটা সহ ওইখানে পৌঁছাইতে হবে। তো আমার যদি ট্রেন যদি একটা খুঁটি অতিক্রম করতে চায়, খুঁটি অতিক্রম করতে চায়, খুঁটি অতিক্রম করতে চাইলে তখন সেক্ষেত্রে কেমন হবে ছবিটা খেয়াল করে দেখি। ধরেন আমরা যদি ছবিটাকে একটু আঁকি, ধরেন একটা ট্রেন আসতেছে, লেটস সে এটা একটা ট্রেন, এটা তার ফ্রন্ট। এখন এখানে একটা খুঁটি আছে, এখন খুঁটি তো আসলে একটা সিঙ্গেল জিনিস। যখন খুঁটিটাকে অতিক্রম করা হবে, কখন খুঁটিটাকে অতিক্রম করা হবে, যদি পুরো ট্রেনটার এই যে এই মাথাটা এরকম হয়ে যায় না, মানে এই ফ্রন্টটা এখানে গেল আর এই ব্যাক অংশটা আসলো, তার মানে খুঁটি অতিক্রম করা মানে হচ্ছে ট্রেন কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করছে। ট্রেনের হচ্ছে এই মাথাটা থেকে এই যে ট্রেনের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা পুরাটা কিন্তু তাকে অতিক্রম করা লাগতেছে, অতিক্রম করা লাগতেছে। আমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে এই জন্য এক্ষেত্রে অতিক্রমের সময়টা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ট্রেনের গতিবেগ। আর অন্যদিকে ট্রেন যখন প্ল্যাটফর্ম বা সেতু অতিক্রম করবে, প্ল্যাটফর্ম বা সেতু অতিক্রমের ক্ষেত্রে কি হবে, প্ল্যাটফর্ম বা সেতু অতিক্রমের ক্ষেত্রে খেয়াল করেন যে ধরেন এইটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম, এটা আমার প্ল্যাটফর্ম। এখন ট্রেন কোনটা, ট্রেন ধরা যাক এটা আমাদের ট্রেন। এখন অতিক্রম করা মানে কি, অতিক্রম করা মানে ট্রেনের একদম এই জায়গায় চলে আসবে না ট্রেনটা। তার মানে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনকে কতটুকু দূরত্ব আসতে হইছে, ট্রেনকে একদম এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় পৌঁছাইতে হইছে। এখন এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে প্ল্যাটফর্ম, আর এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য। অর্থাৎ প্ল্যাটফর্ম অতিক্রম করা বা সেতু অতিক্রম করা এর মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম বা সেতুর দৈর্ঘ্য, সেটা অ্যাড হয়ে যায়। মোট দুইটা দূরত্ব যখন অতিক্রম করে তখন সেটাকে বলে ট্রেন প্ল্যাটফর্মটাকে অতিক্রম করলো। ইন দ্যাট কেস সেটাকে যদি ট্রেনের গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের সময়টা বের হবে। সেম কনসেপ্ট হচ্ছে আমাদের পরেরটার ক্ষেত্রে, দুটি ট্রেন পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে, একে অপরকে অতিক্রম করার প্রয়োজনীয় সময় কি। এক্ষেত্রেও সেম, দেখেন একে অপরকে অতিক্রম করার মানে কি, মানে হচ্ছে একটা ট্রেন এই দিকে যাচ্ছে, সেটা আরেকটা ট্রেন বিপরীতে আসতেছে, আরেকটা ট্রেন ধরেন এইটা। এখন অতিক্রম মানে কি, অতিক্রম মানে দুইটা লাস্ট মাথা কাছাকাছি আসবে, মানে আমরা যদি চিন্তা করি এইটা একদম কোথায় আসবে, এইভাবে মিলবে এই। তাহলে তখন কিন্তু এই যে পরস্পর ও যাচ্ছে এই দিকে আর ও যাচ্ছে এই দিকে, তার মানে তারা যখন তারা হচ্ছে এরকম অতিক্রম করা বুঝায়, অতিক্রম করা বলতে কোথায় বুঝায়, একদম এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা, সেটা কি, এটা হচ্ছে একটা ট্রেনের দৈর্ঘ্য, এটা হচ্ছে আরেকটা ট্রেনের দৈর্ঘ্য, প্রথম ট্রেনের দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। এইটাকে ডিভাইডেড বাই কি, প্রথম ট্রেনের গতিবেগ প্লাস দ্বিতীয় ট্রেনের গতিবেগ, কারণ আপেক্ষিক, কারণ দুইজন তো একসাথে যাচ্ছে, এই জন্য আপেক্ষিক বেগটা নিতে হয়। অন্যদিকে দুটি ট্রেন যদি একই দিকে যায়, দুটি ট্রেন একই দিকে যাচ্ছে, দুটি ট্রেন একই দিকে গেলে কি হয়, এই হচ্ছে একটা ট্রেন, এটা ধরা যাক সে ঘন্টায় যায় ধরেন হচ্ছে 30 কিলোমিটার/ঘন্টা। আরেকটা ট্রেন এটা ধরা যাক ঘন্টায় 50 কিলোমিটার/ঘন্টা। তাইলে একে অপরকে অতিক্রম করা মানে কি, একে অপরকে অতিক্রম করা মানে হচ্ছে যে ধরেন অবশ্যই বোঝা যাচ্ছে এখানে পিছনে থাকতে হবে, কে পিছনে থাকতে হবে, যার স্পিড বেশি ছিল সে 50 কিলোমিটার/ঘন্টার যে আছে সে পিছে থাকবে, তাই তো। তার মানে সে এই জায়গায় ছিল না, সে ছিল কোথায়, সে ধরেন ছিল এই জায়গাটাতে। এখন সে যখন অতিক্রম করতে যাবে, সে অতিক্রম করতে যাবে, আপনি একটু চিন্তা করেন, আপনি চিন্তা করেন সে এখান থেকে সামনে আগানো শুরু করলো, সে যখন তাহলে সে কিন্তু এই মাথায় আসলে অতিক্রম হবে হবে না, তাকে একদম এটাকে ক্রস করে এই জায়গায় আসতে হবে, একদম এটার মাথার সাথে, মানে এটার মাথার সাথে ওইটার শেষ মাথা এইভাবে আসতে হবে।
এইভাবে যদি আসে তখন বলা হবে অতিক্রম করা হয়েছে। এখন কাহিনী হচ্ছে ও যদি থেমে থাকতো ব্রিজের মতো, তাইলে কিন্তু সিম্পলি এই যে আমাদের 50 কিলোমিটারের যে ট্রেনটা, এই যে ট্রেনটা, এই ট্রেনটা সে খালি এখানে চলে আসলেই হয়ে যাইতো, যদি এটা সেতুর মতো হইতো। তার মানে প্রথম ট্রেনের দৈর্ঘ্যের সাথে দ্বিতীয় ট্রেনের মানে সেতুর দৈর্ঘ্যের সাথে যেমন যোগ করছি এরকম করে হয়ে যাইতো। কিন্তু ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে এই যে দ্বিতীয় যে ট্রেন মানে যাকে অতিক্রম করতেছি সেও তো একটু করে সামনে আগাই গেছে। একটু করে সামনে আগাই যাওয়ার কারণে তারও কিন্তু একটু ডিস্টেন্সে নিজে নিজে হেল্প করছে না আমাকে একটু সামনে আগাই যাইতে। তাহলে আপেক্ষিকভাবে প্রতি ঘন্টায় আমি তাকে 20 কিলোমিটার ক্রস করতেছি। ব্যাপারটা এমন না? 50 কিলোমিটার আর 30 কিলোমিটার যদি হয় তাহলে পার্থক্যটা কত? আপেক্ষিকভাবে কত? 20 কিলোমিটার তাকে আমি ক্রস করতেছি। তাহলে মোট দৈর্ঘ্যটা আমি ক্রস করতে পারার জন্য আমার টাইম যখন হিসাব করব, তখন হচ্ছে আমার এই প্রথম ট্রেনের গতিবেগ থেকে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কি করা লাগবে? বিয়োগ করা লাগবে। দুইজন একই দিকে যাচ্ছে, একজন আরেকজনের থেকে একটু বেশি, মানে হচ্ছে সে প্রতি ঘন্টায় কতটুকু কাভার করতেছে, ওই বাড়তিটা কাভার করতেছে, বাকিটা তো কাভার করতে পারতেছে না। তাহলে টোটাল দুইজনের দৈর্ঘ্যটা কাভার করতে হবে এই বাড়তি বেগটা দিয়ে। এই জন্য একটা থেকে আরেকটা কি করতে হয়? বিয়োগ করতে হয়। এই চারটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটা আশা করি আমরা সবাই হচ্ছে মেইন জিনিসটা এটা একটু মাথায় রাখবো। সো এই চারটা জিনিস যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা খুব সহজে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবো। যেমন বলা হয়েছে ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলা 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 300 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম তো স্থির জিনিস। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 300 মিটার, দুইটা মিলে মোট দৈর্ঘ্য 400 মিটার। এবং দুইটা অতিক্রম করতে তার যেটা সময় লাগবে, হ্যাঁ, এই দূরত্ব ডিভাইড বাই সময়, এটাই তো বেগ। তার মানে আমাদের বেগ সমান সমান আমরা জানি, তাহলে এটা সময় সমান সমান হবে দূরত্ব ডিভাইডেড বাই বেগ। দূরত্ব ডিভাইডেড বাই বেগ। এখন বেগটা কত? 100 + 300, আর এটা হচ্ছে ঘন্টায় 60 কিলোমিটার। ঘন্টায় 60 কিলোমিটার, ঘন্টায় 60 কিলোমিটার যদি চিন্তা করি মানে 60 কিলোমিটার/ঘন্টা। আর এটা কিন্তু মিটার, এখানে এককের কিন্তু অনেক হাবিজাবি অবস্থা। দেখেন এখানে মিটার, এটা কিলোমিটার, এটা ঘন্টা, আবার এখানে চাইছে সেকেন্ড। তাহলে আপনি কি করবেন? আপনি একদম কিলোমিটার/ঘন্টাটাকে মিটার/সেকেন্ডে নিয়ে যান। কিভাবে নিব ভাইয়া? এই যে দেখেন 60 কিলোমিটার/ঘন্টা মানে কি? 60 কিলোমিটার ডিভাইডেড বাই 1 ঘন্টা। এখন 60 কিলোমিটার মানে কি? 60 × 1000 মিটার ডিভাইড বাই 1 ঘন্টা মানে কি? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তার মানে একদম আমি কি করলাম? এককটাকে পরিবর্তন করলাম। 60 ঘন্টায় 60 কিলোমিটারকে এভাবে মিটার/সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে কত মিটার সেটা লেখা যায়। তাহলে এখানেও আমরা এটা দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। 100 আর 300 মিলে 400 মিটার, আর নিচে আসবে হচ্ছে 60 × 1000 ডিভাইডেড বাই 3600 মিটার উপরে, আর নিচে আবার সেকেন্ড। এখন এই জিনিসটাকে আপনি আবার চাইলে কিভাবে লিখতে পারবেন? আপনি চাইলে এটাকে আবার লিখতে পারবেন হচ্ছে এইভাবে করে, দেখেন সমান সমান 400 উপরে চলে যাবে 3600। এই যে মিটার আর মিটার কিন্তু কাটা, সেকেন্ডটা উপরে চলে গেছে, তাহলে এখন আমাদের আনসার আসবে সেকেন্ডে। আর ডিভাইডেড বাই আসবে হচ্ছে 60 × 1000। তাইলে কত আসে? ক্যালকুলেশন করলে এখান থেকে দেখেন দুইটা শূন্য, এখান থেকে দুইটা শূন্য বাদ দেন, তারপরে এখানে আরেকটা শূন্য আছে, আরেকটা শূন্য, দুইটা শূন্য, এই দুইটা শূন্য এখানে বাদ দেই। তারপর এখানে যে 6 আর এখানে কাটলে 6 6 36, 4 6 24 সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের আনসার। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের প্রবলেম। সেম জিনিস আমাদের হচ্ছে ট্রেনটার ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে, 360 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করছে, ট্রেনটার দৈর্ঘ্য কত? এখানেও সেম জিনিস, তার যে আমাদের হচ্ছে আমরা কি জানি? দূরত্ব সমান সমান বেগ ইন্টু সময়, তাই তো? তাইলে প্ল্যাটফর্ম অতিক্রমের সময় তার বেগ ছিল কত? ঘন্টায় 48 কিলোমিটার। ওই যে আবারও সেম জিনিস ঝামেলা, দেখছেন? 48 কিলোমিটার ডিভাইডেড বাই 1 ঘন্টা, এটা হচ্ছে বেগ। সময়, সময় বলছে 1 মিনিট। ওকে, তাইলে একটা কাজ করি, আর দূরত্ব, দূরত্ব বলছে এখানে 360 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, আর ট্রেনের দৈর্ঘ্য কত আমরা জানি না, ধরা যাক ট্রেনের দৈর্ঘ্য এক্স।
তাহলে এখানে দূরত্ব হবে কত, 360 প্লাস এক্স মিটার। ওকে, এটা এক্স মিটার আমরা ধরে নিচ্ছি। এখন এ পাশটাকে আমরা একটা কাজ করি, 48 কিলোমিটারকে লেখা যাবে 48 ইন্টু 1000 মিটার, আর 1 ঘন্টাকে লেখা যাবে 60 মিনিট ইন্টু 1 মিনিট। তখন কি হবে, তখন হচ্ছে এখানকার যে মিনিট আর মিনিট এটা কাটা যাবে, আর এখান থেকে হিসাব করলে আসবে দেখবেন একটা শূন্য একটা শূন্য বাদ, আর আমি যদি এখান থেকে 6 দিয়ে কাটি, 6 × 8 = 48, 8 আর 100 গুণ করলে 800 মিটার। তার মানে ট্রেনটা মোট দূরত্ব কত গেছে, 800 মিটার। তার মাঝখানে 360 মিটার হচ্ছে কার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাইলে বাকি যেটা আছে আমাদের এক্স, এক্স ইকুয়াল টু তাহলে কত আসবে, এক্স ইকুয়াল টু আসবে 800 মাইনাস 360, মানে কত আমাদের 440 মিটার। এইটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এই লাইন থেকে এই লাস্টের লাইনটা আমরা পেলাম। তাহলে এইভাবে করে কিন্তু আমরা আমাদের সম্ভাব্য প্রশ্ন, আমাদের যদি ফর্মুলাগুলো আমাদের জানা থাকে, সেখান থেকে কিন্তু আমরা এই ধরনের প্রবলেম সলভ করে ফেলতে পারি। তো মোটামুটি আমাদের ক্লাসের যেটা প্রথম অংশ, এই প্রথম অংশ কিন্তু আমরা শেষ করে ফেললাম। এই প্রথম অংশে আমরা দেখলাম হচ্ছে দূরত্ব, বেগ এবং সময় রিলেটেড বেসিক যে প্রবলেমগুলো আছে। এখন আমরা যেটা দেখবো, যেটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে বিভিন্ন সময় আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে নদী, নৌকা এবং স্রোতের সমস্যা। তো নদী, নৌকা, স্রোতের প্রবলেমগুলো কি, আপনাদের বিসিএস এর যে টাইপের প্রবলেম আসে এগুলো আসলে দুই টাইপের, একটা হচ্ছে স্রোতের অনুকূলে আর একটা থাকে স্রোতের প্রতিকূলে। ব্যাপারটার মানে কি, ব্যাপারটার মানে খুব সহজ। ধরা যাক আমার কোনো একটা নদীতে এই দিক বরাবর স্রোত প্রবাহিত হচ্ছে, এটা আমাদের স্রোত। এখন নৌকাটা কি করতে পারে, নৌকাটা স্রোতের দিকেই চলতে পারে, অথবা নৌকাটা স্রোতের বিপরীতে চলতে পারে। যখন নৌকা স্রোতের দিকে চলে এটাকে বলা হয় স্রোতের অনুকূলে বেগ, অনুকূলে। তো অনুকূলে যখন হয় তখন কার্যকর বেগ কত হয়, কার্যকর বেগ হয় হচ্ছে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ। মানে নৌকার বেগ যদি ইউ হয়, স্রোতের বেগ যদি ভি হয়, ইউ প্লাস ভি। কার্যকর বেগ ইউ প্লাস ভি, নৌকার বেগ আমাদের ইউ আর স্রোতের বেগ ভি। এটা হচ্ছে স্রোতের দিকে যাচ্ছে, কেন যাচ্ছে, কারণ স্রোতের দিকে গেলে স্রোত কি করবে, তাকে ধাক্কা দিয়ে আরো দ্রুত পাঠাই দিবে না, আরো দ্রুত চলে যাবে সে। কিন্তু প্রতিকূলে যখন আসবে তখন স্রোত তাকে, মানে স্রোতকে ঠেলা দিয়ে তাকে পার হইতে হচ্ছে। প্রতিকূলে কিন্তু যখন যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই নৌকার বেগটা স্রোতের বেগের চেয়ে কি হইতে হবে, বেশি হইতে হবে। তার মানে সেক্ষেত্রে নৌকার বেগটা স্রোতের বেগের চেয়ে বড় হইতে হবে, নাইলে প্রতিকূলে নৌকা সামনে আগাবে না। কমন সেন্স, স্রোতকে পার করে তাকে যাইতে হচ্ছে। তো এই কারণে এই ক্ষেত্রে কার্যকর বেগ কত, এই ক্ষেত্রে কার্যকর বেগ হচ্ছে ইউ মাইনাস ভি, নৌকা মাইনাস স্রোত। অবশ্যই নৌকার বেগটা সবসময় স্রোতের বেগের চেয়ে কি হইতে হবে, বেশি হইতে হবে, এটাই। আচ্ছা, আর কিছু না। এখানে নৌকার বেগ বলতে আমরা কোন নৌকার বেগ বুঝাচ্ছি, স্থির পানিতে নৌকার বেগ। মানে যদি এই স্রোত না থাকতো তাহলে নৌকার বেগ কত, সেটা হচ্ছে ইউ। আর স্রোত সহ যেটা বেগ সেটা হচ্ছে আমাদের এই কার্যকর বেগটা। ওকে, সো ধরা যাক আপনাকে একটা প্রবলেম দেওয়া হয়েছে এরকম, যে একটা লঞ্চ এবং স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 এবং 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফেরত আসতে কত সময় লাগবে। পুনরায় ফেরত আসতে বলছে, তাহলে বুঝতে পারছেন, যাওয়ার পথে আমি যদি স্রোতের অনুকূলে যাই, আসার পথে স্রোতের কিসে আসব, প্রতিকূলে। তাহলে যেতে ধরেন আমি বলতেছি স্রোতের অনুকূলে আমি যাব, ওই অবস্থায় আমার কার্যকর বেগ কত হবে, কার্যকর বেগ হবে স্রোত এবং নৌকা মিলে 18 প্লাস 6 মিলে 24 কিলোমিটার পার ঘন্টা। তার মানে সেক্ষেত্রে আমার নদী পথে 24 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে 48 কিলোমিটার যেতে সময় লাগবে কত, সময় লাগবে হচ্ছে 2 ঘন্টা। এটা স্রোতের অনুকূলের জন্য, কারণ 48 কিলোমিটার হচ্ছে ওই জায়গাটার দূরত্ব। তাহলে এইটা গেল স্রোতের অনুকূলের জন্য। যখন ফেরত আসতে যাব তখন কিন্তু এবার আসতে হবে স্রোতের প্রতিকূলে, অথবা কমন সেন্স, আপনি প্রথমবার যাওয়ার সময় স্রোতের প্রতিকূলে গেলে পরের বার আসার সময় স্রোতের অনুকূলে। ব্যাপারটা এটাই, একবার স্রোতের অনুকূলে হবে আরেকবার প্রতিকূলে হবে। স্রোতের প্রতিকূলে আমাদের কার্যকর বেগ কত, কার্যকর বেগ হচ্ছে 18 থেকে
6 বিয়োগ করতে হবে, 12 কিলোমিটার পার ঘন্টা। তার মানে এই অবস্থায় সে 12 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে এখনো তো 48 কিলোমিটারই আসতে হবে। তাহলে সেক্ষেত্রে এই যে 48 কিলোমিটার, এই 48 কিলোমিটার যেতে মানে আসতে তার সময় লাগবে কত? 48 ডিভাইড বাই 12 মানে কয় ঘন্টা? 4 ঘন্টা। তাহলে দেখলাম যেতে সময় লাগতেছে মানে অনুকূলের জন্য 2 ঘন্টা, আর প্রতিকূলের জন্য একই রাস্তা 4 ঘন্টা। তাহলে টোটাল তার সময়টা আসলে কতক্ষণ লাগবে? 2 + 4 মিলে টোটাল কয় ঘন্টা? 6 ঘন্টা। আশা করি বুঝতে পারছি। এই হচ্ছে টোটাল তার সময়টা আমরা বের করে নিলাম। এবার যেমন দেখেন বলছে কি, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায়, 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফেরত আসে। তার মানে কি প্রথমবার অনুকূলে গেছে, তার মানে পরের বার ফেরত আসতে প্রতিকূলে আসছে। তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত? আচ্ছা, গড় বেগের কনসেপ্টটা কি যেন ছিল? মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। ব্যাপারটা তো এটাই, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তার মানে আমি যদি এভাবে চিন্তা করি যে গড় বেগ মানে কি, গড় বেগ মানে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাইলে এখন চিন্তা করি আমরা, মোট দূরত্ব মানে কি? প্রথমে সে 5 মাইল গেছে না? 5 মাইল গেছে, স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল গেছে। তাহলে 5 মাইল গেছে এবং আসার পথে আবার 5 মাইল সে ফেরত আসতে হবে। আর যাওয়ার সময় তার টাইম লাগছে 2 ঘন্টা, আসার সময় টাইম লাগছে 4 ঘন্টা। তাহলে মোট সময় লাগছে 6 ঘন্টা। তাহলে এই যে 10 ডিভাইডেড বাই 6, এত মাইল পার ঘন্টা। তাহলে আমি যদি কাটাকাটি করে ফেলি, এখানে আসলে যদিও স্রোতের অনুকূল প্রতিকূলের খুব একটা কাজ নাই, কারণ অঙ্কটা খুবই সহজ অঙ্ক। তাই 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, তার মানে 3, 1 সমস্ত 3/2, 3 একে 3 আর 2 মিলে 5, এত মাইল পার ঘন্টা। এটা হচ্ছে আমাদের আনসার। সো মোটামুটি আমরা বেসিক জিনিসটা বুঝে গেলাম, এটা জাস্ট সিম্পলি ছিল। এটা দেখেন কি বলছে, নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও 5 কিলোমিটার। নদীপথে 45 কিলোমিটার যদি জার্নি হয়, সেই 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরত আসতে কত ঘন্টা সময় লাগবে? তাইলে আমরা যদি চিন্তা করি, প্রথম যাবে কিসে? সে স্রোতের অনুকূলে, বা যাইতে যদি অনুকূল হয় আসতে প্রতিকূলে, ব্যাপারটা এমন তো। তার মানে স্রোতের অনুকূলে তার কার্যকর বেগ কত? তার কার্যকর বেগ হচ্ছে 10 + 5 মিলে 15 কিলোমিটার পার ঘন্টা। তার মানে স্রোতের অনুকূলে সে 15 কিলোমিটার যাবে 1 ঘন্টায়। তাইলে আমার এখানে কতটুকু ডিস্টেন্স? আমার এখানে ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার। তাহলে 45 কিলোমিটার যাবে কত ঘন্টায়? 45 ডিভাইড বাই 15 মানে আসলে কয় ঘন্টা? 3 ঘন্টা লাগবে। অন্যদিকে স্রোতের প্রতিকূলে যখন হবে, ওই একই রাস্তা স্রোতের প্রতিকূলে ফেরত আসতে হবে, সেক্ষেত্রে কার্যকর বেগ কত হবে? 10 থেকে 5 গেলে 5 কিলোমিটার পার ঘন্টা। সেক্ষেত্রে সে কিন্তু 5 কিলোমিটার যাবে 1 ঘন্টায়। সেক্ষেত্রে সে 5 কিলোমিটার যাবে 1 ঘন্টায়। তাহলে একই রাস্তা 45 কিলোমিটারের রাস্তাটা যেতে স্রোতের প্রতিকূলে তার সময় লাগবে 45 ডিভাইড বাই 5 মানে 9 ঘন্টা। তাইলে আমরা দেখি, যদি ওই রাস্তাটার কথা আমরা চিন্তা করি, প্রথমে টাইম লাগছে 3 ঘন্টা স্রোতের অনুকূলের জন্য, আর স্রোতের প্রতিকূলের জন্য 9 ঘন্টা, মানে যাইতে 3 ঘন্টা আসতে 9 ঘন্টা ধরেন, বা স্রোতের অনুকূলে 3 ঘন্টা স্রোতের প্রতিকূলে 9 ঘন্টা। তাহলে মোট কতক্ষণ? 3 + 9 মিলে 12 ঘন্টা মোট সময় লাগবে। এইটা হচ্ছে আমাদের আনসার, অপশন বি। আশা করি আমরা ক্লিয়ার। ওকে, দেখেন, এবার দেখেন এখানে কি বলছে। বলছে হচ্ছে এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে 1 মিটার পার ঘন্টা বেগে 4 মিটার দূরত্ব অতিক্রম করে।
আবার স্রোতের অনুকূলে 4 মিটার/ঘন্টা বেগে পূর্বের অবস্থানে ফেরত আসছে। তার গড় গতিবেগ কত? গড় গতিবেগ যখনই বলবে তখনই তো আমাদের ঝামেলা নাই। গড় গতিবেগ মানেই হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, এটা মাথায় রাখলেই হবে। বাকি অংশ যাই হোক, এখন মোট দূরত্ব কত? দেখেন, সে 1 মিটার/ঘন্টা বেগে 4 মিটার দূরত্ব অতিক্রম করছে, আবার স্রোতের অনুকূলে 4 মিটার/ঘন্টা বেগে পূর্বের অবস্থানে ফেরত আসছে। তার মানে 4 মিটার করে দিয়ে সে 2বার গেছে। তার মানে তার মোট দূরত্ব কত? প্রথমবার 4 মিটার, পরের বারও 4 মিটার। কিন্তু প্রথমবার কত সময় লাগছে, পরের বার কত সময় লাগছে, 2বার সময় কিন্তু 2 রকম লাগছে। প্রথমবার কত সময় লাগছে? প্রথমবার 1 মিটার/ঘন্টা, তাই না? 1 মিটার/ঘন্টা কথার মানে কি? কথার মানে হচ্ছে 1 মিটার যেতে সময় লাগে 1 ঘন্টা। তার মানে 4 মিটার যেতে তার সময় লাগছে কয় ঘন্টা? 4 ঘন্টা। তার মানে প্রথম যখন সে গেছে সে 4 ঘন্টা গেছে, স্রোতের প্রতিকূলে 4 ঘন্টা গেছে। পরবর্তীতে আবার সে 4 মিটার/ঘন্টা বেগে আসছে। 4 মিটার/ঘন্টা মানে কি? যে 4 মিটার যাইতে এবার তার সময় লাগছে মাত্র কয় ঘন্টা? 1 ঘন্টা। তাহলে ওনার মোট সময় লাগছে কতক্ষণ? ওনার মোট সময় লাগছে, প্রথমে লাগছে 4 ঘন্টা, পরে লাগছে 1 ঘন্টা। তাহলে 4 আর 4 মিলে 8, 8 আর ডিভাইড বাই 5, এত মিটার/ঘন্টা। তার মানে কত? 5 একে 5, 1.6 এত মিটার/ঘন্টা। এই যে সিম্পলি হয়ে গেল। এটা জাস্ট সিম্পল আমাদের বেসিক, আমাদের যে গড়বেগের কনসেপ্ট সেটা থেকেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আমরা গড়বেগের কনসেপ্ট অলরেডি দেখে আসছি, আশা করি আমাদের এটা খুব একটা সমস্যা হবে না। ওকে, আমাদের সর্বশেষ এখানে যে সম্ভাব্য যে প্রশ্ন সেটা কিরকম হতে পারে বলা হচ্ছে, একটা স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগছে। ওকে, তার মানে আমরা যদি ধরে নেই যে ধরি স্রোতের বেগ ছিল x কিলোমিটার/ঘন্টায়, তাহলে কার্যকর বেগ কত? কার্যকর বেগ কত? কার্যকর বেগ হচ্ছে 7 + x, কারণ স্রোত প্লাস নৌকা মিলে কার্যকর বেগ স্রোতের অনুকূলের জন্য। অনুকূলে, এখন অনুকূলে আপনাকে বলছে হচ্ছে, আপনাকে বলে দিছে অনুকূলে 33 কিলোমিটার যাইতে 3 ঘন্টা সময় লাগছে। তাহলে প্রশ্ন মতে অনুকূলে বেগটা কত? প্রশ্ন মতে অনুকূলে বেগ কত? দূরত্ব ডিভাইডেড বাই সময়, মানে 33 কিলোমিটার যাইতে 3 ঘন্টা সময় লাগছে। তাহলে 1 ঘন্টায় 33 কিলোমিটার বাই 3 ঘন্টা মানে কত? 3 11 33, 11 কিলোমিটার/ঘন্টা। তাহলে প্রশ্ন মতে অনুকূলে বেগ হচ্ছে 11 কিলোমিটার/ঘন্টা। তার মাঝখানে ঘন্টায় 7 কিলোমিটার তো নৌকার বেগ। তাহলে বাকিটা তাহলে কিসের? বাকিটা স্রোতের বেগ, মানে এখানে স্রোতের বেগটা হচ্ছে 4 কিলোমিটার/ঘন্টা। তাহলে এখন যদি ফেরত আসার সময় আমরা চিন্তা করি, ফেরত আসার সময় মানে কিসে আসবে? যাওয়ার সময় অনুকূলে গেলে আসার সময় কিসে আসবে? প্রতিকূলে। তখন প্রতিকূলে ওনার কার্যকর বেগ কত হবে? প্রতিকূলে কার্যকর বেগ হবে ঘন্টায় 7 কিলোমিটার হচ্ছে নৌকা, স্রোত হচ্ছে 4, দুইটা বিয়োগ করলে আসে হচ্ছে 3 কিলোমিটার/ঘন্টা। এটা হচ্ছে প্রতিকূলে বেগ। এখন দূরত্ব কতটুকু ছিল? দূরত্ব ছিল সেই 33 কিলোমিটার, তাই না? তাহলে এখন যদি আমি চিন্তা করি যে 3 কিলোমিটার/ঘন্টায় প্রতিকূলে যদি আমরা হিসাব করি, প্রতিকূলে 3 কিলোমিটার যেতে তার সময় লাগে 1 ঘন্টা, তাহলে তার 33 কিলোমিটার যেতে সময় লাগবে কত? 33 ডিভাইডেড বাই 3 ঘন্টা মানে 11 ঘন্টা। তারপর আসার সময় উনি স্রোতের প্রতিকূলে আসবে, তখন ওনার কিন্তু বেগ হয়ে যাবে 7 থেকে 4 বিয়োগ করলে 3, তখন ওই 33 কিলোমিটার যাইতে ওনার সময় লাগবে 11 ঘন্টা। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ওকে, সো তাইলে আমরা মোটামুটি কিন্তু এখানকার বেসিক যতগুলো রকম প্রবলেম হওয়ার সম্ভব আমাদের নদী নৌকা সংক্রান্ত সমস্যা এবং গড় গতিবেগ সংক্রান্ত সমস্যা আমরা সবগুলোই দেখলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ধৈর্য ধরে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।